হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের আমরা আলোচনা করব ক্লাস 11 এর ঘর্ষণ চ্যাপ্টার নিয়ে। খুব এক্সাইটিং একটা চ্যাপ্টার এবং ঘর্ষণ চ্যাপ্টারের বিস্তারিত আলোচনা তো হবে আজকের, এবং এরপরে আরও বেশ কিছু ভিডিও আমি এক এক করে আপলোড করতে থাকবো ইউটিউবে। তো আজকের আমরা ঘর্ষণের ইন্ট্রোডাকশনস নিয়ে আলোচনা করব এবং এই চ্যাপ্টারের শেষে স্ট্যাটিক ফ্রিকশন, ডিনামিক ফ্রিকশন, চল ঘর্ষণ, স্থিত ঘর্ষণ কি, এই ব্যাপারগুলো জানবো। এবং চ্যাপ্টারের শেষে আমরা খুব মিষ্টি মিষ্টি কয়েকটা অঙ্ক নিয়ে নেব, যাতে করে তোমাদের কোনো কনফিউশনস না থাকে। তো শুরু করতে যাচ্ছি ক্লাস 11 এর একটা টপিক, ঘর্ষণ। তো ধরে নাও এই একটা মেঝের ওপরে আমি একটা ব্লককে জোরে জোরে এফ পরিমাণ ফোর্স দিয়ে টানছি। এখন ভেবে দেখো, এফ পরিমাণ বল দিয়ে যখন টানি, এই ব্লকটা তখন কি করবে? মেঝের সাপেক্ষে গতিশীল হওয়ার চেষ্টা করবে, ঠিক কিনা বলো? মেঝে কি স্থির অবস্থায় রয়েছে, তো মেঝের সাপেক্ষে যখন এই ব্লকটা সামনের দিকে এগোতে চাইবে, তখন মেঝে কি করবে? এই ব্লকটাকে উল্টো দিকে একটা বাধা বল দেবে, আর এই বাধা বলটাকেই আমরা কি বলি? ঘর্ষণ বল। তো তার মানে বুঝতে পারছো যে ঘর্ষণ বলটা সবসময় একটা বস্তুর গতিকে বাধা দেওয়ার চেষ্টা করে, ঠিক কিনা? মেঝের সাপেক্ষে এই ব্লকটা যখন সামনের দিকে এগোতে চাইলো, মেঝে তখন কি করছে? এই ব্লকটাকে উল্টো দিকে বাধা দিচ্ছে। তোমরা নর্মালি দেখে থাকবে যে কোনো একটা ক্রিকেট খেলায় যারা দেখবে একটা প্লাস্টিক বল মাঠের দিকে ছুঁড়ে মারলে বলটা কিছুক্ষণ দিয়ে ডপ খেতে 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 দেখবে কিছুক্ষণ পর স্থির হয়ে যায়। এরকমটা কেন হয়? প্রশ্ন নিশ্চয়ই তোমাদের মনে এসেছে। কেন হয়? কারণ বলটা যখন লাফাতে লাফাতে যাবে মাটির ওপর থেকে, তখন মাটি কি করছে? বলটার যে মুভমেন্ট, মাটি কি করবে? এই যে বলটার যে মুভমেন্ট, এইদিকে মাটি থেকে উল্টো দিকে বাধা বল দিচ্ছে, ঠিক কিনা বলো? তার মানে আমরা এখান থেকে এইটুকু তো কনক্লুশনে আসতেই পারি যে ঘর্ষণ বলটা একটা বস্তুর গতিকে বাধা দেয়, ঠিক কিনা? অর্থাৎ যদি ইংরেজিতে বলা যায় যে ফ্রিকশন অপোজেস রিলেটিভ মোশন, হ্যাঁ কিনা? বলটা কি করছিল? মেঝে বা মাটির সাপেক্ষে গতিশীল হওয়ার চেষ্টা করছিল সামনের দিকে, ঘর্ষণ বল কি করছে? তার উল্টো দিকে বাধা দিচ্ছে, তাই নয় কি? তো আমরা এখান থেকে এইটুকু একটা কনক্লুশনে এলাম যে ঘর্ষণ বল আপেক্ষিক গতিকে বাধা দেয়। এটুকু তো ক্লিয়ার যে ঘর্ষণ বল সবসময় একটা তলের সাপেক্ষে আর একটা বস্তুর গতিকে বাধা দেয়। এখন ভেবে দেখো, আমি এই যে ব্লকটাকে আমি কল্পনা করেছিলাম মেঝের ওপরে, এই ব্লকটার আমি ধরে নিচ্ছি ওজন কত না 10 কেজি, আর আমি নিচে আরো একটা একই রকম ব্লক কল্পনা করছি, এই ব্লকটার ওজন আমি ধরে নিলাম 50 কেজি। এখন তোমরাই বলো, আমি একেও আমি ওই এক কিছু পরিমাণ ধরে নাও, এই ব্লকটাকে আমি F1 বল দিয়ে টানছি, নিচের 50 কেজি ব্লকটাকে আমি F2 পরিমাণ বল দিয়ে টানছি। এখন ভেবে দেখো, এই ব্লকটাকে নড়াতে গেলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো অনেক কম পরিমাণ বল দিলেই এ চলতে শুরু করবে, কিন্তু এই যে 50 কিলো, এর ভরটা অনেকটা বেশি, একে অনেক বেশি পরিমাণ বল দিলে তবেই এ চলতে শুরু করবে। তাহলে তোমাদের মনে প্রশ্ন নিশ্চয়ই আসছে যে একে এত বেশি পরিমাণ বল দিতে হচ্ছে কেন? নিশ্চয়ই এই বলটার মানে এই ব্লকটার যে ঘর্ষণ বল তার পরিমাণটা অনেকটা বেশি। মেঝের সাপেক্ষে যখন এই ব্লকটা গতিশীল হতে চাইবে, তখন উল্টো দিকের যে ঘর্ষণ বল অনেক বেশি পরিমাণ অনুভূত হবে। 10 কেজির ভর কম, একে অল্প পরিমাণ বল দিলেই চলতে শুরু করে। কেন? কারণ উল্টো দিকের যে ঘর্ষণ বল তার পরিমাণটা নিশ্চয়ই কম, ঠিক কিনা? তার মানে ব্যাপারটা বোঝা যাচ্ছে যে ঘর্ষণ বলটা ওজনের সঙ্গে সম্পর্কিত। কম ওজন হলে কম পরিমাণ ঘর্ষণ বল দেখতে পাচ্ছি, বেশি ওজন হলে বেশি পরিমাণ ঘর্ষণ বল দেখা যাচ্ছে, তাই নয় কি? তার মানে আমরা ভেবে দেখো, এই যে এই ব্লকটা কি করবে? এই ব্লকটা নিচের দিকে একটা ওজন ক্রিয়া করছে, হ্যাঁ কিনা? ডাব্লিউ পরিমাণ ওজন দিচ্ছে মাটিতে। মাটি কি করবে? ব্লকটাকে ঠিক তার উল্টো দিকে নর্মাল রিয়াকশন বা লম্ব প্রতিক্রিয়া দেবে, হ্যাঁ কিনা?
তার মানে যে বস্তুর ওজন যত বেশি তার লম্ব প্রতিক্রিয়া ঠিক ততটাই বেশি, হ্যাঁ কি না? আর আমরা এক্ষুনি বলেছিলাম যার ওজন যত বেশি হয় সে তত বেশি ঘর্ষণ অনুভব করে, তাই নয় কি? তার মানে কি দাঁড়ালো যে এফ ঘর্ষণ বল প্রপোর্শনাল টু কি লম্ব প্রতিক্রিয়া না, প্রপোর্শনাল টু নর্মাল রিয়াকশন, ক্যাপিটাল এন, এটাকে বলা হচ্ছে নর্মাল রিয়াকশন, নর্মাল রিয়াকশন, নর্মাল রিয়াকশন বা লম্ব প্রতিক্রিয়া, ঠিক কি না বলো? 50 কেজি কি করবে, এই মাটির ওপরে একটা ওজন দেবে ডাব্লিউ, ডাব্লিউ পরিমাণ ওয়েট দেবে, তখন মেঝে বা মাটি কি করবে, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, নিউটন কাকু বলেছে। তো কি হবে, মেঝের ঠিক উল্টো দিকে কি হবে, বল প্রযুক্ত হবে কত, ক্যাপিটাল এন। এ ক্রিয়া করছে নিচের দিকে ডাব্লিউ, মেঝে কি করবে উল্টো দিকে লম্ব প্রতিক্রিয়া এন, ঠিক কি না? তো যার যত বেশি ভর তার উল্টো দিকের ঘর্ষণ তত বেশি। তো এফ প্রপোর্শনাল টু পেয়ে গেলাম আমরা নর্মাল রিয়াকশন বা লম্ব প্রতিক্রিয়া এন। এবারে ভাবো আমি ইকুয়েশনটাকে রেডি করি, তো এফ সমান চিহ্ন যদি দিই একটা কনস্ট্যান্ট আনতে হবে মিউ ইনটু এন, এই মিউটাকে আমরা বলবো ঘর্ষণ গুণাঙ্ক, কি বলবো, ঘর্ষণ গুণাঙ্ক। তো মিউটাকে বলা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। এখন ভেবে দেখো এই মিউ যে সংখ্যাটা যে আমি কোয়ান্টিটিটা লিখেছি এর মাত্রা কি হবে বলো দেখি, তো মিউ সমান কত না স্মল এফ বাই ক্যাপিটাল এন। এখন ভেবে দেখো স্মল এফটা কি ছিল, ঘর্ষণ বল, যেটা উল্টো দিকে কাজ করে, বস্তু যেদিকে গতিশীল হয় তার উল্টো দিকে কাজ করে স্মল এফ, মানে স্মল এফ ঘর্ষণ বল, আর ক্যাপিটাল এনটা কি, প্রতিক্রিয়া বল, ক্রিয়ার উল্টো দিকের প্রতিক্রিয়া বল। তো বল বাই বল মানে মাত্রাবিহীন রাশি, তো মিউ হয়ে যাবে কি মাত্রাবিহীন রাশি। অর্থাৎ কি জানলাম যে ঘর্ষণ গুণাঙ্ক একটা মাত্রাবিহীন রাশি, মাত্রাবিহীন রাশি। তো আমরা মোটামুটি ঘর্ষণের যে ইন জেনারেল ফর্মুলা সেইটা দেখলাম কিভাবে এলো, এখান থেকে মিউ এর বিষয়টা আমরা জানলাম, ঘর্ষণ গুণাঙ্কটা জানলাম। এইবারে কিছু কনসেপচুয়াল জিনিস দেখো, ঘর্ষণকে কিভাবে আমরা ক্লাসিফাই করব, কিভাবে আমরা বিভক্ত করব। দেখো নরমালি কি হয়, নরমালি কি হয়, ধরে নাও এই মেঝে বলেছিলাম আমি, মেঝের উপরে ব্লক কল্পনা করেছিলাম, এইরকম মেঝে তার উপরে ব্লক। এখন ভেবে দেখো আমি এই ব্লকটাকে আমি এদিকে ঠেলছি, কত পরিমাণ বল দিয়ে ঠেলছি, ধরে নিচ্ছি আমি 10 নিউটন পরিমাণ বল দিয়ে আমি ঠেলার চেষ্টা করছি, ব্লকটাকে এইদিকে ঠেলার চেষ্টা করছি, তাও দেখলাম ব্লকটা নড়ছে না। আচ্ছা ব্লক নড়ছে না তার মানে কি মেঝের সাপেক্ষে তো ব্লকটা স্থির, তার মানে কি ঘর্ষণ হচ্ছে না? অবশ্যই ঘর্ষণ হচ্ছে, ঘর্ষণ হচ্ছে বলেই তো ও এগোচ্ছে না। যদি ঘর্ষণ না থাকতো যা বল দিই না কেন ও তো চলতে শুরু করতো, ঠিক কি না? তার মানে 10 নিউটন বল দিলেও নিশ্চয়ই ঘর্ষণ বল একটা কাজ করে, এই ব্লকটা কোন দিকে যেতে চাইবে, সামনের দিকে যেতে চাইবে, ঘর্ষণ কি করবে তার উল্টো দিকে বাধা দেবে, ঠিক কি না? তো উল্টো দিকে ঘর্ষণ বল এফ পরিমাণ বাধা দিচ্ছে। তো তাতে কি হলো, দেখলাম যে 10 নিউটন বল দিলেও এ নড়লো না, তার মানে এদের মধ্যে এই অবস্থায় একটা ঘর্ষণ কাজ করছে। তার মানে কি ব্লকের সাপেক্ষে বা তলের সাপেক্ষে ব্লকটা স্থির রয়েছে, এই ধরনের ঘর্ষণকে আমরা কি বলবো, স্থিত ঘর্ষণ। কি বলবো, স্থিত ঘর্ষণ বা স্ট্যাটিক ফ্রিকশন। আমি কি করলাম যে 10 নিউটন থেকে বাড়িয়ে 20 নিউটন আমি ফোর্স লাগালাম, জোর লাগাকে হাইসা আমি 20 নিউটন বল দিয়ে ঠেলছি, তাতেও দেখলাম ব্লকটা নড়ছে না। তার মানে কি নিশ্চয়ই উল্টো দিকে ঘর্ষণ বলের পরিমাণটা আরো বেড়ে গেছে। ভালো করে বোঝো জিনিসটা, আমি 10 নিউটন বল দিয়ে ঠেলছিলাম, ও এদিকে বল কত অনুভব করেছিল 10 নিউটন, উল্টো দিকেও নিশ্চয়ই 10 নিউটন বলই অনুভব করেছে, তাই তো ও নড়েনি। আমি 10 নিউটন থেকে বাড়িয়ে 20 নিউটন করেছি, তাতেও দেখলাম ও নড়ছে না। তার মানে এদিকে বল কত প্রয়োগ করা হয়েছিল, এদিকে 20 নিউটন,
ও নড়ছে না কেন? নিশ্চয়ই উল্টো দিকে ঘর্ষণ বলের মানটাও বেড়ে গিয়ে কত হয়ে গেছে, 20 নিউটন। তার মানে কি দেখলাম, এখনো কিন্তু ব্লকটা স্থির রয়েছে। এই ধরনের ঘর্ষণকে আমরা কি বলবো? স্ট্যাটিক ফ্রিকশন বা স্থিত ঘর্ষণ। কি ব্যাপারটা বোঝা যাচ্ছে? তার মানে স্থিত ঘর্ষণের পরিমাণটা বাড়তে পারে বা কমতে পারে। আমি কি করলাম, এই বলটাকে বাড়িয়ে 25 নিউটন করলাম, তাতেও দেখছি নড়ে না, তাতেও বসে রয়েছে। তার মানে কি, নিশ্চয়ই এদিকে বল প্রয়োগ করছি 20 নিউটন, উল্টো দিকেও ঘর্ষণ বল 20 নিউটন কাজ করছে, তাই এ নড়ছে না। ঠিক কি না? তার মানে কি, বলটা যতই বাড়াচ্ছে এদিকে, উল্টো দিকে ঘর্ষণ বলের পরিমাণ ততটাই বাড়ছে, তাই তো ব্লকটা নড়ছে না। আর এই অবস্থায় দেখো মেঝের সাপেক্ষে ব্লকটা স্থির রয়েছে, এদেরকে আমরা কি বলি? স্ট্যাটিক ফ্রিকশন বা স্থিত ঘর্ষণ। তো এটুকু বোঝা গেল, স্থিত ঘর্ষণটা সেলফ অ্যাডজাস্টিং ফোর্স বা স্বয়ংক্রিয় বল, নিজে থেকে মানটা চেঞ্জ হয়। হ্যাঁ কি না? যখন এই মেঝের তলের সঙ্গে ব্লকের যে তলটা স্থির অবস্থায় রয়েছে, এই অবস্থায় যে ঘর্ষণ বলটা কাজ করছে সেটা পরিবর্তনশীল হচ্ছে। প্রথমে ছিল 10 নিউটন, পরে বেড়ে হলো 20 নিউটন, পরে বেড়ে হলো কত? 25 নিউটন। ঠিক কি না? সেলফ অ্যাডজাস্ট করছে নিজেকে, কি ঘর্ষণ বলটা ইচ্ছে মতো বাড়াচ্ছে কমাচ্ছে। এই ধরনের ঘর্ষণ বল হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। আচ্ছা, এইবারে কি হলো, আমি এমন জোরে বল প্রয়োগ করলাম, ধরে নাও আমি 25 নিউটন থেকে বাড়িয়ে এটাকে আমি 26 নিউটন যেই করেছি, তখন এ আস্তে আস্তে চলতে শুরু করছে, এই ব্লকটা আস্তে আস্তে চলতে শুরু করছে। তার মানে যখনই মেজের সাপেক্ষে ব্লকটা চলতে শুরু করলো, তখন আর এ স্থির নয়, মেজের সাপেক্ষে গতিশীল হয়ে গেছে। এই ধরনের ঘর্ষণকে আমরা কি বলবো? ডিনামিক ফ্রিকশন বা গতীয় ঘর্ষণ, বা অনেক সময় কাইনেটিক ফ্রিকশনও বলা হয়ে থাকে, চল ঘর্ষণও বলা হয়ে থাকে। তো আমরা দু ধরনের ঘর্ষণ জানলাম। তো আমরা এখানে ঘর্ষণের শ্রেণীবিন্যাস করে নেব, যে ঘর্ষণ বল ব্র্যাকেটে ফ্রিকশন দু ধরনের দেখতে পেলাম। একটাকে বলছি আমরা স্থিত ঘর্ষণ, স্থিত ঘর্ষণ ইংরেজি স্ট্যাটিক ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশন। আরেকটাকে বলা হচ্ছে চল ঘর্ষণ, বা ইংরেজিতে বলা হচ্ছে কাইনেটিক কাইনেটিক ফ্রিকশন। আচ্ছা, স্থিত ঘর্ষণ থেকে আমরা কি কি ইনফরমেশন পেয়েছি, বা অনেক সময় বলে যে স্থিত ঘর্ষণের সূত্রাবলীগুলি লিখো। দেখো, স্থিত ঘর্ষণ থেকে কি কি ইনফরমেশন পাওয়া গেল। নাম্বার 1 কি পেয়েছিলাম না, স্থিত ঘর্ষণের বেলা তলের সাপেক্ষে কোনো ব্লক গতিশীল হয় না, মানে এখানে কোনো মোশন নেই, বস্তু দুটো বা দুটো তল পরস্পর স্থির রয়েছে, তার মানে নো রিলেটিভ মোশন ইজ দেয়ার, এখানে কোনো আপেক্ষিক গতি নেই। তো আমি বলবো আপেক্ষিক গতি, আপেক্ষিক গতি নেই। এখান থেকে এই ইনফরমেশন পাওয়া গেল। আচ্ছা, আর কি জেনেছিলাম না, যত বেশি বল প্রয়োগ করছিলাম ব্লকটা অনেকক্ষণ ধরে নড়ছিল না, কেন? নিশ্চয়ই এদিকের বল আর উল্টো দিকের বল সেম হয়ে যাচ্ছিল। 10 প্রয়োগ করছিলাম, উল্টো দিকে 10, 20 প্রয়োগ করেছিলাম এদিকে, উল্টো দিকে নিশ্চয়ই 20 নিউটন কাজ করছিল, তাই এ নড়ছিল না। তার মানে কি, স্থিত ঘর্ষণের মানটা নিজে থেকে বাড়তে পারে কমতে পারে, তাই নয় কি? তো আমরা কি বলবো, স্থিত ঘর্ষণ হচ্ছে সেলফ অ্যাডজাস্টিং বা স্বনিয়ন্ত্রিত বল। কেমন? তো আমরা লিখবো যে এটি নিয়ন্ত্রিত বল, এইটা আমরা জানলাম। আচ্ছা, আর কি ইনফরমেশন পেয়েছিলাম এখান থেকে বলো তো? দেখো, ভেবে দেখো, এই যে ঘর্ষণ বলটা এর মানটা কত না, ঘর্ষণ বলের মান যে বলটা প্রয়োগ করছিলাম তার সঙ্গে সমান। যখন 20 নিউটন বল দিচ্ছিলাম, উল্টো দিকে কত বল কাজ করছিল? ঘর্ষণ বল 20 নিউটন কাজ করছিল। যখন আমরা 10 নিউটন দিচ্ছিলাম, উল্টো দিকে কত কাজ করছিল? 10 নিউটন। তবে মনে রাখবে এটা কোন কন্ডিশনের কথা বলছি? মেজের সাপেক্ষে যখন ব্লকটা স্থির ছিল, তাই নয় কি?
তার মানে স্থিত ঘর্ষণ অবস্থায় কোনো ঘর্ষণ বলের মান কি হয় না বাহ্যিক বল যেটা প্রয়োগ করা হচ্ছে তার সঙ্গে সমান। তাহলে আমরা বলবো যে এই ঘর্ষণের মান এই বলের মানে এই ঘর্ষণ বলের মান বাহ্যিক প্রযুক্ত বলের সমান। তার মানে এফ স্ট্যাটিক ফ্রিকশন সমান কি হবে এফ এক্সটার্নাল, মানে বাইরে থেকে যে বল প্রয়োগ করা হচ্ছে তার সঙ্গে সমান হবে কি এই ব্লকটার স্ট্যাটিক ফ্রিকশন বা স্থিত ঘর্ষণ। এবারে ভাবো যখনই আমি 26 নিউটন বল দিয়েছিলাম তখন ব্লকটা চলতে শুরু করেছিল, যখনই এই মেঝের সাপেক্ষে ব্লক চলতে শুরু করলো তখন আর এটা স্ট্যাটিক রইল না, এ গতিশীল হয়ে গেছে, হয়ে গেল কি চল ঘর্ষণ। ওকে ব্যাপারটা। আর চল ঘর্ষণের সূত্রগুলো তাহলে কি কি হবে এক এক করে লিখে নি। 1 নম্বর, তাহলে এখানে কি হবে নিশ্চয়ই আপেক্ষিক গতি 0 নয়, এখানে এখানে কি বলবো আপেক্ষিক গতি রয়েছে, তাই না? তো লিখবো কি যে আপেক্ষিক গতি 0 নয়, এই একটা পেয়েছি। আর কি পেলাম বলো তো চল ঘর্ষণ থেকে? এখানে একটা কথা বলে রাখি, চল ঘর্ষণ বলের যে মানটা তার মানটা সবসময় মনে রাখবে ধ্রুবক হবে। এই ব্লকটাকে তুমি 20 মিটার পার সেকেন্ড বেগে মেঝের উপর দিকে ছুটিয়ে নিয়ে যাচ্ছ বা 100 মিটার পার সেকেন্ড বেগে ছুটিয়ে নিয়ে যাচ্ছ তাতে কোনো যায় আসে না, চল ঘর্ষণের মান সবসময় কনস্ট্যান্ট হবে, ধ্রুবক হবে। এই কথাটা তোমরা মনে রাখবে। স্থিত ঘর্ষণ যেমন চেঞ্জ হয়ে যাচ্ছিল নিজে নিজে, চল ঘর্ষণ কিন্তু চেঞ্জ হয় না, ও কনস্ট্যান্ট থেকে যায়। ওকে ব্যাপারটা? তো আমরা কি বলবো যে চল ঘর্ষণ এটি ধ্রুবক মানের হয়, তার মানে এর মানটা কনস্ট্যান্ট। একটা বস্তু যদি মেঝের সাপেক্ষে গতিশীল হয় সে 20 মিটার পার সেকেন্ডে তলের সাপেক্ষে ছুটে যাচ্ছে বা 100 মিটার পার সেকেন্ড বেগে ছুটে যাচ্ছে কোনো যায় আসে না, ওর যে ঘর্ষণ তার মানটা কনস্ট্যান্ট থাকবে। কখন? যদি মেঝের সাপেক্ষে ব্লকটা গতিশীল হয়। তো এই ইনফরমেশন পেয়েছি। আর একটা কি, আর একটা বলে দিই, চল ঘর্ষণের বেলা এর যে গাণিতিক সমীকরণ কি হবে বাহ্যিক বলের সঙ্গে এখন সমান হবে না। এই ঘর্ষণ বলের মান কি হবে যদি ব্লকটা গতিশীল হয় তো এফ কাইনেটিক বা গতীয় ঘর্ষণ কি লিখবো না সমান মিউ ইন্টু লম্ব প্রতিক্রিয়া। মিউ বলতে মিউ কে গতীয় অবস্থার ঘর্ষণ গুণাঙ্ক ইন্টু এন লম্ব প্রতিক্রিয়া। এটা হবে কি চল ঘর্ষণের ক্ষেত্রে গাণিতিক ফর্মুলা। তো এই জানলাম আমরা স্থিত ঘর্ষণ আর চল ঘর্ষণ। এইখানে আরো একটা জিনিস বলার রয়েছে, দেখো এই যে স্থিত ঘর্ষণটা যখন আমি 25 নিউটন বল দিচ্ছিলাম তারপরে যেই 26 নিউটন বল দিল তখনই ব্লকটা চলতে শুরু করলো। তার মানে কি 25 থেকে 26-এর মধ্যে এমন একটা বল দেওয়া যেতে পারে যখন ব্লকটা সবে সবে চলতে শুরু করবে বলে মনে হচ্ছে, মানে কি ব্লকটা গতিশীল নয়, এমন একটা বল দেওয়া হয়েছে যে ব্লকটা আস্তে 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 কি হচ্ছে গতিশীল হওয়ার উপক্রম করছে, এইবারে গতিশীল হবে, নড়তে শুরু করবে। মানে মেঝের সাপেক্ষে ব্লকটা স্থির ছিল, এমন বল প্রয়োগ করা হলো এবারে ব্লকটা কি করছে গতিশীল হওয়ার চেষ্টা করছে, এখনো গতিশীল হয়নি। তো এই যে স্থিত ঘর্ষণের মানটা বুঝতেই পারছিলে, আমি যখন মেঝের সাপেক্ষে ব্লকটা স্থির ছিল যত বল বাড়াচ্ছিলাম ঘর্ষণের মান উল্টো দিকে তত বাড়ছিল, মানে স্থিত ঘর্ষণের পরিমাণটা কি হচ্ছিল আস্তে আস্তে বাড়ছিল, বাড়তে বাড়তে একটা সময় পরে এ অনেক সর্বোচ্চ মানে পৌঁছে গেছে, এইবারে ব্লকটা গতিশীল হওয়ার চেষ্টা করছে। তার মানে কি স্থিত ঘর্ষণ একটা ম্যাক্সিমাম মান পরে গিয়ে চল ঘর্ষণে রূপান্তরিত হয়ে যায়। ও যদি চলতে শুরু করে ও তো আর স্থিত ঘর্ষণ রইল না, চল ঘর্ষণে পরিণত হয়ে গেল, তাই নয় কি? তো এই যে স্থিত ঘর্ষণের যে ম্যাক্সিমাম মান যার পর স্থিত ঘর্ষণটা চল ঘর্ষণে রূপান্তরিত হবে, ব্লকটা চলতে শুরু করবে, ওই ঘর্ষণকে আমরা কি বলবো লিমিটিং ফ্রিকশন বা সীমাস্থ ঘর্ষণ। তাহলে এখান থেকে আমি আরো একটা পয়েন্ট স্থিত ঘর্ষণের ঘরে অ্যাড করে দিতে পারি যে
স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মান, স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মান কত হবে না সীমাস্থ ঘর্ষণ। সীমাস্থ ঘর্ষণ যদি বলে পরীক্ষাতে সীমাস্থ ঘর্ষণ কি না স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মানকে সীমাস্থ ঘর্ষণ বলে। তো এইটা তোমরা মোটামুটি খাতায় নোট করে নিয়েছো। আমি যদি এটাকে গ্রাফিক্যালি তোমাদের দেখাতে চাই কিভাবে প্লট করছি তোমরা দেখো। তো কি দেখছিলাম, ব্লকটাকে আমি এদিকে প্রয়োগ করছি, লিখছি আমি এদিকে অ্যাপ্লাইড ফোর্স বা প্রযুক্ত বল, আমি এদিকে প্লট করলাম প্রযুক্ত বল, আর এদিকে প্লট করলাম আমি ঘর্ষণ বল। ঘর্ষণ বল। এখন ভাবো কি বলেছিলাম, ব্লকটার উপরে যত আমি বল দিচ্ছিলাম তত উল্টো দিকের ঘর্ষণ বাড়ছিল, যত বল প্রয়োগ করছিলাম উল্টো দিকের ঘর্ষণ বাড়ছিল। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ ব্লকটা চলতে শুরু করেনি। তার মানে প্রযুক্ত বল বাড়ার সঙ্গে সঙ্গে ঘর্ষণ বলটাও বাড়ছে। গ্রাফটা কেমন আসবে? রৈখিক, একদম 45 ডিগ্রি কোণ করে গ্রাফটা বাড়তে থাকবে। বাড়তে 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 একটা নির্দিষ্ট সময় পর স্থিত ঘর্ষণটা সবচেয়ে বেশি হয়ে গেছে। এইবারে ও চলতে শুরু করবে। যখনই ও চলতে শুরু করবে তোমরা নিজেরাই খেয়াল করে দেখবে একটা মেঝের উপর ভারী বস্তু পড়ে রয়েছে, ওই বস্তুটাকে দেখবে গতিশীল করতে অনেক বেশি পরিমাণ বল লাগে। একবার যদি বস্তুটা গড়াতে শুরু করে তারপরে কিন্তু অতটা ফোর্স লাগে না তাকে গড়ি গড়ি নিয়ে যাওয়ার জন্য। কারণ যখনই গড়াতে শুরু করছে তখন কি ঘর্ষণ চলে আসে? কাইনেটিক ফ্রিকশন, চল ঘর্ষণ চলে আসে। আর চল ঘর্ষণের মানটা স্থিত ঘর্ষণের থেকে কম হয়। আর তার মানটা কি বলেছিলাম, বেগের উপরে ডিপেন্ড করে না, কনস্ট্যান্ট হয়ে যায়। তো গ্রাফটা কেমন আসবে? প্রযুক্ত বল বাড়িয়েছি, ঘর্ষণ বেড়েছে, তো একদম বাড়তে বাড়তে ম্যাক্সিমাম মান লাভ করলো। মানে কি স্থিত ঘর্ষণের ম্যাক্সিমাম মান মানে কি সীমাস্থ ঘর্ষণ লাভ করে গেছে। এইবারে যদি বস্তুটা সীমাস্থ ঘর্ষণ ক্রস করে যাও মানে কি ও চলতে শুরু করবে, মানে গতীয় ঘর্ষণ চলে এলো। আর গতীয় ঘর্ষণের মানটা কি স্থিত ঘর্ষণের থেকে কম বলেছিলাম। তো গ্রাফটা কেমন আসবে? এইরকম কনস্ট্যান্ট হয়ে যাবে। দেখো গ্রাফটা কেমন স্ট্রেট হয়ে গেছে, বাড়েনি বা কমেনি। কি বলেছিলাম, এই যেটুকু পোর্শনটা এইটাকে আমরা বলবো স্থিত ঘর্ষণ। এখানে আমি নাম দিয়ে দিই ও এ বি, আর এখান থেকে সি ডি। এখানে বুঝতেই পারছো ছবি দেখে যে ও এটা কি হয়ে গেল স্থিত ঘর্ষণ, বি বিন্দু, যে এ বি বিন্দু এইটুকুটাকে আমরা কি বলবো স্থিত ঘর্ষণের ম্যাক্সিমাম মান এ বি, এটাকে আমরা কি বলবো সীমাস্থ ঘর্ষণ। সীমাস্থ ঘর্ষণ। আর সি ডি অংশটাকে আমরা কি বলবো চল ঘর্ষণ। কনস্ট্যান্ট হয়ে গেছে, তো তাহলে সি ডি হয়ে যাবে চল ঘর্ষণ। তো মোটামুটি আমরা ঘর্ষণ থেকে ক্লাসিফাই করলাম স্থিত ঘর্ষণ, চল ঘর্ষণ। সেখান থেকে আরো একটা জিনিস জানলাম সীমাস্থ ঘর্ষণ, তাই না? তো আমি তোমাদেরকে যদি এইটা কম্পেয়ার করে দেখাই একটার সঙ্গে আরেকটা, কেমন দাঁড়াবে দেখো দেখি। সীমাস্থ ঘর্ষণ কোথায় থাকে? মাঝামাঝি। সীমাস্থ ঘর্ষণ, আচ্ছা সীমাস্থ ঘর্ষণের মানটা দেখো চল ঘর্ষণের থেকে বেশি, তাহলে কি বলবো গ্রেটার দেন চল ঘর্ষণ। চল ঘর্ষণ। আর সীমাস্থ ঘর্ষণের মানটা কি স্থিত ঘর্ষণের থেকে বেশি, হ্যাঁ কি না? স্থিত ঘর্ষণের থেকে একদম কি বলবো এটাকে আমরা তাহলে যে গ্রেটার দেন, কি হচ্ছে গ্রেটার দেন ইকুয়ালস টু বলে দিই স্থিত ঘর্ষণ। স্থিত ঘর্ষণ, বুঝতে পেরেছো? সীমাস্থ ঘর্ষণের মানটা কি দেখলাম তাহলে? স্থিত ঘর্ষণের তো ম্যাক্সিমাম মান তার সমান বা তার থেকেও বেশি, সবচেয়ে বেশি মানটা। আর সীমাস্থ ঘর্ষণের মান অবশ্যই চল ঘর্ষণের থেকে বেশি দেখলাম আমরা। তো মোটামুটি ক্লিয়ার হলো ব্যাপারটা। আচ্ছা চলো এখান থেকে কিছু সুন্দর সুন্দর অঙ্ক করা যাক। তো আমরা একটা প্রবলেম নিয়ে নিচ্ছি, ধরে নাও মেঝের উপরে আমি একটা ব্লক নিলাম। এই ব্লকটার মাস আমি নিয়ে নিচ্ছি কত 1 কেজি। ওকে, আচ্ছা বলছে এই যে মেঝের সঙ্গে ব্লকটার যে ঘর্ষণ গুণাঙ্ক
মিউ স্ট্যাটিক কত না, মিউ স্ট্যাটিকের মান ধরে নাও 0.2, আর মিউ কাইনেটিক মানে মেজের সাপেক্ষে যদি ব্লকটা গতিশীল হয় অর্থাৎ চলতে শুরু করে তখনকার ঘর্ষণ গুণাঙ্ক 0.15। অবশ্যই গতীয় ঘর্ষণ গুণাঙ্কের মান তো স্থিত ঘর্ষণ গুণাঙ্কের থেকে কম হয়। আচ্ছা, তো প্রশ্ন বলছে যে যদি এফ সমান 1 নিউটন, 2 নিউটন, 3 নিউটন হয় তবে ঘর্ষণ বল ও ত্বরণ নির্ণয় করো প্রতি ক্ষেত্রে। বুঝতে পারছো? তার মানে ব্লকটাকে আমি এফ পরিমাণ বল দিয়ে টানছি। একবার আমি 1 নিউটন বল দিয়ে টানবো তখন উল্টো দিকের ঘর্ষণ কত, এর ত্বরণ কত। 2 নিউটন বল দিয়ে টানবো তখন কত, 3 নিউটন দিয়ে টানবো তখন কত, এগুলো বের করতে হবে। আচ্ছা, তো আমরা এই ধরনের অঙ্ক তো প্রচুর আসে। এই ধরনের অঙ্কের বেলা যখন দুটো ঘর্ষণ গুণাঙ্ক বলে দেবে সব সময় আমরা ঘর্ষণ বলের ম্যাক্সিমাম মানটাকে নিয়ে ক্যালকুলেশন করব। ঘর্ষণের ম্যাক্সিমাম মান কখন হয়? স্থিত ঘর্ষণের বেলা। তো আমরা এফ ম্যাক্স ঘর্ষণ বল, ব্লক যদি এদিকে গতিশীল হয় ঘর্ষণ উল্টো দিকে কাজ করবে, তো এফ ম্যাক্স কত আসবে বলো? মিউ এস ইন্টু লম্ব প্রতিক্রিয়া এন। লম্ব প্রতিক্রিয়া কোনটা? ব্লক কি করছে? নিচের দিকে কত দিচ্ছে ওজন? এম ইন্টু জি। উল্টোর দিকে কত খাবে প্রতিক্রিয়া? লম্ব প্রতিক্রিয়া ক্যাপিটাল এম। যত দেবে তত খাবে, তো কত? এম সমান এম ইন্টু জি। ওকে, তো মান বসিয়ে দাও। কত আসবে? মিউ এস ইন্টু এম জি। মিউ এস এর মান কত বলো? বলো ভাই 0.2। এম এর মান কত বলো? 1। জির মান কত বলো? 10। জির মান ধরে নাও অভিকর্ষজ ত্বরণ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা 10 ধরে নিয়েছি। তো কত আসবে দেখো দেখি, 2, তার মানে 2 নিউটন আসছে উত্তর। তার মানে উল্টো দিকে ঘর্ষণের ম্যাক্সিমাম মানটা পাচ্ছি কত? 2 নিউটন। এইবার কেস নাম্বার 1 ভেবে দেখো, বাইর থেকে কত বল দিচ্ছ? 1 নিউটন বল দিচ্ছ, তার মানে এফ এক্সটার্নাল বাহ্যিক যে বলটা দিচ্ছ তার মানটা ঘর্ষণ বলের ম্যাক্সিমাম মানের থেকে কম। ঘর্ষণ বলের ম্যাক্সিমাম মান কত? 2 নিউটন। তুমি দিচ্ছ কত নিউটনে? 1 নিউটনে ঠেলছো, তার মানে এফ এক্সটার্নাল ইজ লেস দ্যান এফ ম্যাক্স। হ্যাঁ কি না? তার মানে ঘর্ষণ বলের থেকে 1 নিউটন বল অনেকটা কম, তার মানে ব্লকটা গতিশীল হবে না। হ্যাঁ কি না? আচ্ছা, গতিশীল হবে না মানে কি? স্থির। তার মানে ত্বরণ কত? ওই অবস্থা ত্বরণ কত? আমি A1 বলে লিখি, এ ত্বরণ কত হবে? 0। এখন ভেবে দেখো, তোমাদের মনে একটা প্রশ্ন জাগছে যে এফ এক্সটার্নালের মান কত? বাইরে থেকে কত বল দেওয়া হচ্ছে? 1 নিউটন। আর ঘর্ষণ বল উল্টো দিকে কত কত পেয়েছি? 2 নিউটন। তাহলে তাহলে সেই দেখে কি মনে হচ্ছে যে এদিকের ঘর্ষণ বলটা তো বেশি, তার মানে 2 নিউটনের জন্য ব্লকটা কি করবে? এদিকে 1 নিউটন প্রয়োগ করা হয়েছে, ঘর্ষণ বল উল্টো দিকে কত? 2 নিউটন। তাহলে কি ব্লকটা উল্টো দিকে পালিয়ে যাবে? সেটা কি কোনোদিন সম্ভব? মেঝের উপরে একটা ভারী কিছু পড়ে রয়েছে, তুমি এটাকে ঠেলছো এদিকে, উল্টো দিকের ঘর্ষণ বল বেশি, তুমি এদিকে যে বলটা দিচ্ছ তার মান কম, এদিকে 1 নিউটন আর উল্টো দিকে কত? 2 নিউটন। তাহলে কি ঘর্ষণ বল বেশি বলে এই ব্লকটা উল্টো দিকে পেঁচাতে শুরু করবে? সেটা কি কোনোদিন সম্ভব? সম্ভব নয়। তার মানে এই ব্লকটা স্থির থেকে যাবে। আমি কি বলেছিলাম? স্থির আছে মানে কি? এটা তো সেলফ অ্যাডজাস্টিং। স্থিত ঘর্ষণ কি করে? নিজেকে অ্যাডজাস্ট করতে পারে। যখন তুমি এদিকে বল দিয়েছো কত? 1 নিউটন, সঙ্গে সঙ্গে এই বলটা মানে ব্লকটার সঙ্গে মেজের ঘর্ষণ কত হয়ে যাবে? 1 নিউটন হয়ে যাবে। উল্টো দিকে বল কত হয়ে যাবে? স্থিত ঘর্ষণ 1 নিউটন হয়ে যাবে। ও চলবে না, ও স্থির থেকে যাবে। তাহলে আমি তোমাদেরকে এটাও বলেছিলাম যে স্থিত ঘর্ষণের মানটা কি হয়? বাহ্যিক প্রযুক্ত বলের সঙ্গে সমান। কত বল দিয়েছিলাম? 1 নিউটন। তাহলে উল্টো দিকে ঘর্ষণ বল কত হবে? তাহলে এফ স্ট্যাটিক কত হবে না? 1 নিউটন। কি ব্যাপারটা বোঝা গেছে নিশ্চয়ই? ও ত্বরণের মান কত? 0। নাম্বার 1 গেল। কেস নাম্বার 2 কত বল দেওয়া হয়েছে দেখো? 2 নিউটন। এখন তুমি 2 নিউটন বল দিয়েছো, উল্টো দিকে ঘর্ষণ বল কত? 2 নিউটন। তাহলে এদিকে 2 এদিকে 2, ও তো কোনো দিকে যাবে না, স্থির থাকবে। হ্যাঁ কি না? তাহলে ভেবে দেখো, আগে যখন 1 নিউটন বল দিচ্ছিলাম ঘর্ষণ বল কত ছিল? 1 নিউটন।
2 নিউটন দিয়েছি, ঘর্ষণ বল কত 2 নিউটন। অ্যাডজাস্ট করছে নিজেকে, ও এখনো গতিশীল হয়নি, স্থিত অবস্থায় রয়েছে। আর স্থিত অবস্থায় থাকলে ওর ঘর্ষণ বলের মান কত হয়? উল্টো দিকের ঘর্ষণ তোমার যে বলটা প্রয়োগ করা হচ্ছে এক্সটার্নাল যে ফোর্স তার সঙ্গে সমান হয়, ঠিক কিনা? তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি যে ঘর্ষণ বলের মান কত না হয়ে গেল 2 নিউটন। তাহলে এখনো ব্লকটা নড়েনি, তার মানে ত্বরণের মান কত পেয়ে যাব? এটুর মান 0। নাম্বার 3, কেস নাম্বার 3। আচ্ছা আমি এখানে দেখিয়ে দিই কেস নাম্বার 3। তো কেস নাম্বার 3 তে দেখো কত নিউটন বল প্রয়োগ করা হয়েছে? 3 নিউটন। তার মানে দেখতে পাচ্ছি এফ এক্সটার্নাল বাহ্যিক বলটা গ্রেটার দ্যান এফ ম্যাক্স। ঘর্ষণ বলের ম্যাক্সিমাম মান কত বলেছিলাম? 2 নিউটন। তার থেকে এই বলটা বেশি হয়ে গেছে, তার মানে এইবার ব্লকটা চলতে শুরু করবে। আর চলতে শুরু করবে মানে কি? গতীয় ঘর্ষণ চলে এসছে, ব্যাপারটা বোঝা যাচ্ছে? আর যখনই গতীয় ঘর্ষণ চলে আসবে তখন আমরা এই স্ট্যাটিকের মানে ঘর্ষণ গুণাঙ্ক নিয়ে ক্যালকুলেশন করব না, আমরা এই কাইনেটিক ফ্রিকশন এইটাকে নিয়ে ক্যালকুলেশন করব। তাহলে এই অবস্থায় গতীয় অবস্থায় ঘর্ষণের মান কত বলো? স্মল এফ কাইনেটিক এর মান কত বলো না? মিউ ইন্টু এম জি, লম্ব প্রতিক্রিয়া এম জি, ঠিক কিনা? তাহলে কত আসছে? মিউর মান কত না 0.15 ইন্টু এম এর মান কত 1, জির মান কত 10। উত্তর কত হয়ে গেল না 1.5 নিউটন। তার মানে বুঝে দেখো এখন ঘর্ষণ এদিকে কত কাজ করছে, এদিকে ঘর্ষণ কত কাজ করছে 1.5 নিউটন। এদিকে কত বল দিয়ে টানছো তুমি? ওটাকে 3 নিউটন দিয়ে টানছো। তাহলে ও কোন দিকে যাবে? এখন সামনের দিকে এগোবে, ঠিক কিনা? তাহলে কত হবে বলো? তাহলে এদিকের বল কত? ক্যাপিটাল এফ মাইনাস উল্টো দিকের ঘর্ষণ বল কত? স্মল এফ কে কাইনেটিক ফ্রিকশন সমান কত? এর এ এগোচ্ছে মানে কি? এর ভর গুণিতক ত্বরণ এম ইন্টু এ। এর ভর কত? এম। ত্বরণ ধরে নিচ্ছি এ3। তো আমাকে ত্বরণ বের করতে হবে। তো এ3 সমান কত? এফ এর মান কত 3 মাইনাস এফ কে এর মান কত 1.5 বাই এম এর মান কত 1। তখন উত্তর চলে আসলো 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো বোঝা গেল নিশ্চয়ই আমি কিভাবে অঙ্কটা সলভ করলাম। আচ্ছা চলো আরো একটা এইরকম প্রবলেম নিয়ে নেওয়া যাক। যেমন তোমাদের এমন একটা প্রবলেম দিল যে ধরে নাও মেঝের উপরে একটা ব্লক রয়েছে, ব্লকটা এই দিকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার এইরকম একটা ত্বরণ নিয়ে যাচ্ছে। ব্লকটাকে এদিকে 40 নিউটন বল দিয়ে হিড়হিড় করে টানা হচ্ছে। ওকে, ব্লকটার ভর বলে দিল, এম এর মান বলে দিল তোমাদেরকে আর 10 কেজি। প্রশ্ন দিল মিউ সমান কত, ঘর্ষণ গুণাঙ্কের মান কত। এখন বোঝাই যাচ্ছে দেখো মেঝের সাপেক্ষে গতিশীল, তার মানে কি ঘর্ষণ কাজ করবে? চল ঘর্ষণ কাজ করবে। তার মানে তোমাকে চেয়েছে যে এইটা গতীয় ঘর্ষণ গুণাঙ্কের মানটা কত, এর মানটা কত বের করতে হবে। তো ভেবে দেখো 40 নিউটন যদি এদিকে যায় বল দিয়ে টানা হয়, ঘর্ষণ কোন দিকে কাজ করবে বলো? উল্টো দিকে কাজ করবে না? ঘর্ষণ বল এফ। তার মানে এই বলটাকে আমরা ক্যাপিটাল এফ বলি, বাহ্যিক বল ক্যাপিটাল এফ। তার মানে বলবো ক্যাপিটাল এফ মাইনাস উল্টো দিকে কি স্মল এফ সমান কি এর উপর লব্ধি বল। এর লব্ধি বল কত? এইটার ভর গুণিতক এইটার এদিকের ত্বরণ এ, ঠিক কিনা? আচ্ছা এখান থেকে দেখো দেখি কি পাচ্ছি আমরা। তো এখান থেকে স্মল এফ সমান পেয়ে যাচ্ছি ক্যাপিটাল এফ মাইনাস এম ইন্টু এ, ঠিক কিনা? আচ্ছা এফ এর মান কি? ঘর্ষণ বল। ঘর্ষণ বল কত? মিউ ইন্টু লম্ব প্রতিক্রিয়া। এখন ভেবে দেখো এই যে ব্লকটা নিচের দিকে কত ক্রিয়া করছে, ওজন বল এম জি। তল কি করবে? উল্টো দিকে প্রতিক্রিয়া দেবে কত? ক্যাপিটাল এন। তো কত? এন এর মান কত? ক্রিয়া সমান প্রতিক্রিয়া এম ইন্টু জি। তো মিউ ইন্টু এম জি সমান এফ। এফ এর মান কত বসিয়ে দাও 40, এম এর মান কত বসাও 10, ত্বরণের মান কত বসাও 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে 2। তো এখান থেকে মিউর মান পেয়ে যাব আমরা 40 মাইনাস 20 মানে 20 ডিভাইডেড বাই এম এর মান কত 10, জির মান কত? অভিকর্ষজ ত্বরণ জির মান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো 10
তো 0 0 ক্যান্সেল আউট, 2/10 মানে 0.2। তো দেখো মিউর মানটা আমরা ক্যালকুলেশন করে পেয়ে গেলাম কত, 0.2। অবশ্যই মাত্রাবিহীন রাশি, তো কোনো মাত্রা নেই। আচ্ছা চলো আরো একটা প্রবলেম সুন্দর নিয়ে নেওয়া যাক। বুঝতে পারছো অঙ্কগুলো কিভাবে আমি সলভ করছি? চলো, বলে দিল যে এই একটা মেঝে, একই রকম মেঝের ওপরে, এখানে মেঝে আর ব্লক নিয়ে গল্প চলবে আজকের এই ক্লাসে। তো মেঝের ওপরে ব্লক রয়েছে, ব্লকটার ভর বলে দিল 10 কেজি। ওকে, ব্লকটা এইদিকে 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। তুমি কি করেছো, এই ব্লকটাকে এদিকে 50 নিউটন পরিমাণ বল দিয়ে জোরে টানছো। ওকে, ঘর্ষণ গুণাঙ্ক মিউ বলে দিচ্ছে 0.2। তবে বলল যে এর ঘর্ষণের মান কত। যদি 50 নিউটন বল দিয়ে ব্লকটাকে টানি, এমন একটা ব্লককে টানছি যেই ব্লকটা উল্টো দিকে কত 10 মিটার পার সেকেন্ড বেগে উল্টো দিকে গতিশীল হচ্ছে, তাহলে এই অবস্থায় এই ব্লকটা কত পরিমাণ ঘর্ষণ বল অনুভব করবে? ভাবো কি করবো। দেখো যেহেতু ব্লকটা গতিশীল, এদিকে উল্টো দিকে টানছো, তার মানে আমি কি বলেছিলাম তোমাদেরকে, আমি কি বলেছিলাম যে মেঝের সাপেক্ষে যদি ব্লক স্থির থাকে তখন কি হয়, সেলফ অ্যাডজাস্টিং, হ্যাঁ কি না, স্থিত ঘর্ষণের মানটা নিজেকে অ্যাডজাস্ট করার জন্য চেঞ্জ হয়। কিন্তু যদি ব্লকটা গতিশীল হয়, গতিশীল হলে কি হবে, তখন ঘর্ষণ বলের মানটা কনস্ট্যান্ট হয়ে যায়, চেঞ্জ হয় না। বলা হয়েছিল, গ্রাফ মনে আছে দেখিয়েছিলাম, এইরকম করে গ্রাফ এরকম কনস্ট্যান্ট হয়ে যাচ্ছিল। অর্থাৎ গতীয় অবস্থায় ঘর্ষণের মান চেঞ্জ হয় না, কনস্ট্যান্ট থেকে যায়। অর্থাৎ বেগের কোনো এখানে ভ্যালুই নাই, বেগটা বোকা বানানোর জন্য দেওয়া হয়েছে। তো তাহলে কত হবে ঘর্ষণ বল স্মল এফ, কত হবে না মিউ ইন্টু লম্ব প্রতিক্রিয়া এন, মিউ ইন্টু কত এম ইন্টু জি। মিউর মান কত বলো 0.2, এম এর মান কত বলো 10, জির মান কত বলো 10। তো কত হলো 2 ইন্টু 10 মানে 20 নিউটন। তো আমরা কি দেখলাম, ঘর্ষণের মান 20 নিউটন। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তো আজকের আমরা জানলাম ঘর্ষণ কি, স্থিত ঘর্ষণ কি, চল ঘর্ষণ কি, তার সূত্রগুলো আমরা জানলাম, সেখান থেকে দুটো অঙ্ক আমরা করলাম। এর পরের ক্লাসে আমরা ঘর্ষণের আরো অন্যান্য ভিডিও নিয়ে আমরা আলোচনা করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা কিন্তু নিজেরা হার্ড ওয়ার্ক করে যাও, যে প্রবলেমগুলো দেখালাম বই থেকে সলভ করার চেষ্টা করো। টাটা।